কামড়ান দিলে ভয় লাগছে আমার, যদি কামড়ান দিয়ে আমাকে। তোমরা কি জানতে চাইছো তোজো কি সলিড খাবার খাচ্ছে? এখানে আসার পর থেকে যে জিনিসটার আমি ভয় করতাম, আজকে সকালবেলায় সেই ভয়ানক জিনিসটাই ঘটে গেছে। লাগাবো তো বাই করতে হবে না। দাঁড়াও দাঁড়াও, ওকে একদিকে কোনো দিকে ঢুকুক, আমি ঠিক বাই করে দিচ্ছি। কিছু হবে না, ও ফুটুটে দেখো না কোথা রয়েছে, খুঁজে পেয়েছে না। ও দরজায় এই ভালো হলে একবার ঢুকলো, শালা বিপদ কাণ্ড করে দিলে। ছি শালা ওই ফুটুটে দিকে ঢুকে গেল বাবু, অন খায়। হ্যাঁ হ্যাঁ, ফুটুটে বেরিয়ে পাচ্ছে না গো। শালা কামড়ান দিলে ভয় লাগছে আমার, যদি কামড়ান দিয়ে আমাকে। এ বেরিয়ে পাচ্ছে না ফুটুটে দিয়ে, এত কথা খ। ও দরজা এত কথা দরজা লাগাও। আজকে এই সাপটা জানো তো 4 বার এসেছে। মানে আমি যখন বাসন ধুচ্ছিলাম, আর তোমার দাদাভাই ডিউটি আছে, তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, তো আমি জানো তো যখন বাসন ধুচ্ছিলাম তখন ওই সাপটা এসেছে বারে বারে। মানে ভাত পরে তো ড্রেনে ওপরে নিচে দিয়ে ওগুলো খেতে আসছে জানো তো। দিয়ে আমি বললাম যে আমাদের যে বাসন যে ফুটোটা আছে নালাটায়, ওইখানে জানো তো সাপটা ঢুকে যাবে, লম্বা বড় সরু মতন ঢুকে যাবে, অন্য সাপগুলোর মতন মোটা নয়। দিয়ে ভাত খাচ্ছিল, আমি বলছিলাম ও ভাত খাওয়া হয়েছে, আমরা বসে আছি ছপরে, তো যখন গল্প করছি তখনই হঠাৎ করে মানে বাসনটা শব্দ হলো বুঝছো। দিয়ে পরে হঠাৎ দরজা খুলছে, তোমার দাদাভাই কুলার চলছিল, দরজাটা বন্ধ ছিল, দিয়ে দরজাটা খুলছে, তখন আমার আর কি ওই ভয়টা আছে। মানে আজকে 4 বার এসেছে, আমার ওই ভয়টা মনের মধ্যে ছিল। আমি সোজাসুজি ওই ফুটোটার দিকেই তাকাচ্ছি যে ওইদিকে ঢুকেছে নাকি জানো তো। তো দেখছি যে হ্যাঁ সাপটা ঢুকেছে। মানে আমার এই সাপটাকে প্রচুর ভয় লাগে, আর এইদিকে জানো তো এই সাপগুলো প্রচুর আছে। আর তোমার দাদাভাই ডিউটি চলে যায়, বাড়িতে থাকে না, মানে আমার খুবই ভয় লাগে। আজকে শুধু ওই কমেন্টটার কথা মনে পড়ছিল, একজন বলেছিলাম যে বাচ্চার গন্ধে আসে, সত্যি কথা গো। মানে বাড়ি অবধি চলে এলো, আগেও অনেকবার হয়েছে এরকম, কিন্তু ভেতরে ঢোকার সাহস পায় না। সত্যি কথা, বাচ্চার গন্ধতে চলে এসছে। মানে কি বলবো, আমার এত ভয় লাগছে, গা পুরো শিউরে উঠছে আমার। মানে কি বলবো, প্রচুর ভয় লাগছে আমার, বলার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু সেইটার কথা মনে পড়ছে, একজন বলেছিল যে বাচ্চার গন্ধে আসে, তারপরে তো এখানে লোকও বললো যে হ্যাঁ বাচ্চা খেয়ে নেয়। মানে আমার কি ভয় লাগছে কি বলবো। তবে সাবধানে থাকার চেষ্টা করবো। দাদাভাই নেট আনলো, ওই যে আমাদের ফুটোগুলো আছে, একটা ফুটো তো মুজিয়ে দিয়েছি, আর 2টো ফুটো আছে ওইগুলোতে নেট লাগালো। বাবারে আমার এত ভয় লাগছে কি বলবো তোমাদের। বিপদ হওয়ার আগে সতর্কতা ভালো, কিন্তু বিপদ হওয়ার পরে সেই সতর্কতা করাটা কোনো মানেই হয় না। এই কথাটা কিন্তু সত্যি। আমাদের পাঁচিলের ওই পাশে এরকম বড় বড় সাপ অনেক আছে, আর এই সাপগুলো কিন্তু খুবই ভয়ানক, কামড়ে দিলে কিন্তু আর মানে রক্ষে নেই তোমার, প্রচুর পরিমাণে শক্তি সাপগুলো জানো তো। তো হচ্ছে আমার মাকে আমি এরকম ফোন করে বলেছি, আগেও এরকম সাপ আমাদের বাড়িতে ঢুকেছে, আমার মা বলেছে যে কোটা গুঁজে রাখবি। আমি তো শুধু রাতের বেলায় কোটা গুঁজতাম, কিন্তু এখন মানে আমি পুরো সতর্কতার সহিত সব জায়গাতে জালি কোটা গুঁজে রেখে দিয়েছি। যাই হোক, সকালবেলা ওরকম ঘটনা ঘটার পর আর আমি ভিডিও করিনি, মানে খুব ভয় লাগছিল। যাই হোক, বিকেলবেলা তোমার দাদাভাই ছিল, তাই ও ভিডিওটা শ্যুট করে দিয়েছে। তো তোমার দাদাভাই বললো পাঁপড় খাবে, বাড়ি থেকে এই যে ঝাল পাঁপড়গুলো এনেছিলাম, এগুলো আমার খুবই প্রিয়, তোমার দাদাভাইয়েরও। তো 1 চিকটা মতন এনেছিলাম, প্রচুর এনেছিলাম। তো আজকে দেখো ভেজেছি, এই যে দেখো ঝাল পাঁপড় কার কার প্রিয় আমাকে কিন্তু বলবে। দিয়ে করেছি দুধ চা, আর তার সাথে পাইপ পাঁপড়, তারপর ব্যাটের মতন যে পাঁপড়গুলো হয় সেগুলো এনেছিলাম। এটাতে 1 কৌটা ছিল, খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি। এ দেখো এইরকম আর কি। তোমাদের দাদাভাই আর আমি বসে বসে খাচ্ছিলাম, হঠাৎ আমার পায়ের কাছে একটা জিনিস আসলো। দেখো আমি তো পুরো চমকে উঠেছিলাম ওই জিনিসটাকে দেখে। গ্লাসের কাছে আছে দেখো। তো আর কি সাপের মাসি পিসি বলছিল তোমার দাদাভাই আর কি। এই দিনটা আমি আর কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে পরের দিন সকাল থেকে তোমাদের দাদাভাইরা আমার মধ্যে বিশাল একটা ঝগড়া বেঁধেছে। ওর ফোনটা জলে পড়ে গিয়েছিল, তো রোদে দিয়ে ফ্রিজের ওপরে অফ করে ডিউটি চলে গেছে। আমি কি করে জানবো বলো আমাকে না বললে। আমি আর কি ফোনটা অন করে দিয়েছি, তারপর থেকে ফোনে আর কি কোনো কাজ হচ্ছে না। এসে পরে আমাকে মানে অনেক কিছু বলেছে, ঠিক আছে, তো আমার তো জানার বিষয় নেই যে ওর ফোনটা জলে পড়ে গেছে, না বললে মানুষ জানবে কী করে বলো। তারপরে একটা পার্সোনাল কারণের জন্য ঝগড়া হয়েছে। তো আর কি আমি অনেক কান্না করেছি সকাল থেকে। কাজকর্ম তোমাকে করতেই হবে, থামিয়ে রাখলে তো চলবে না, কিন্তু কান্নাও করেছি প্রচুর পরিমাণে। রাগ করে বাড়িতে বসেছিলাম, উনি গিয়েছিলেন ফোনটা সারাতে, এসে পরে আমার রাগ ভাঙিয়ে এই যে দেখো এখন মেল করতে এসেছে আমার সাথে। যাই হোক, কেঁদে কেঁদে আমার প্রচুর মাথা ব্যথা হয়ে গেছিলো, যে কাঁদিয়েছে তাকেই খাটাবো। তো বললাম চলো মাথা টিপতে বসো আর কি, আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো এই দেখো মাথাটা এখন টিপে দিচ্ছি। আমার এইভাবে না কিল দিলে না মাথা
ছাড়ে না আর কি বলবো। তোজো যখন হয়েছিল তখন এই স্বভাবটা ওর কিন্তু প্রথম থেকেই ছিল, কিন্তু মাঝখানে ও এটা করা বন্ধ করে দিয়েছিল। আবার দেখি কিছুদিন আগে থেকে এটা করতে শুরু করেছে, তাই আজকে ক্যামেরা বন্দি করেছি। বাড়ির সকলের থেকে তো দূরে আছি, তো এই ক্যামেরা বন্দি করে করে জিনিসগুলো আর কি তাদেরকে দিই, তাদেরও ভালো লাগে আর কি দেখতে। তো শর্টসে আর কি করব, সেই জন্যই লম্বা করে করেছিলাম, ব্লগে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কেমন লাগছে বলবে আমার এই মিষ্টি সোনাটাকে। তো চলো তোমাদেরকে আওয়াজটা একবার শুনিয়ে দিই যে কত সুন্দর মিষ্টি মিষ্টি আওয়াজ বের করে এরকম করে। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বলবে। এই যে মক্কেল ওরকম করতে করতে হাঁপিয়ে গেছে, বাবার কাছে শুয়েছিল, ওর বাবা আর কি মাথায় হাত বুলে দিচ্ছিল, খিলখিল করে হাসছিল। যেমনি আমি ক্যামেরা করতে গিয়েছি, মানে লাইটটা জ্বালিয়েছি, অমনি স্টপ। মানে এত চালাক, এখনকার ছেলেগুলো এত স্মার্ট হয়ে গেছে কি বলবো। তো আর কি দেখো আবার একটু হাসানোর চেষ্টা করছি, কোনো মতেই হাসবে না, মানে ক্যামেরার সামনে একদম স্মার্ট স্মাইলি বয়, কিন্তু এমনিতে কিন্তু খুব দুষ্টু। তো এই দেখো তোমার দাদাভাই আমার রাগ ভাঙানোর জন্য এনেছে মোমো বিকেলের দিকে। তো আর কি ফ্রাই মোমো এনেছিল আর স্টিম মোমো দুটোই এনেছিল। এদিকে কিন্তু চিকেনের মোমো পাওয়া যায় না, মানে ভেজ মোমোই পাওয়া যায়, চিকেন দিয়ে কিন্তু পাওয়া যায় না। তো ভেজ মোমো আর কি ফ্রাই আর বয়েল এনেছিল, সাজিয়ে নিয়েছি প্লেটে। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আহা কি একটা মনোরম প্রকৃতি। তো এই যে দেখো বৃষ্টি হচ্ছে, মানে মনে একটা আলাদাই আমেজ সৃষ্টি হয়েছে, দেখেইছো তোমরা আমার রিলস ভিডিওতে, তা একবার ব্লগে শেয়ার করে দিচ্ছি। আমি তো পুরো নাচতে লেগেছি আর কি, এতদিন পর বৃষ্টি হচ্ছে। আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরম। যাই হোক ভেতরে কুলার চলে বলে অতটা বুঝতে পারিনি, কিন্তু বাইরে যখন বেরোচ্ছিলাম তো যখন ডাক্তার দেখাতে তখন বুঝতে পারছিলাম। তো আজকে তো অনেক আনন্দ। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে গল্প করতেই আসাই হয় না, তো অনেকের অনেক কোয়েশ্চেন। তো সব থেকে যে কোয়েশ্চেনটা আসে আমার কাছে, তোজোকে তুমি কি সলিড কিছু খাওয়াও নাকি ব্রেস্ট ফিডিং করাও? দেখো আমি বলবো যে শিশুদেরকে 6 মাস অবধি অনলি ব্রেস্ট ফিডিংয়ে রাখাটাই সব থেকে বেটার। তবে যাদের প্রবলেম আছে সেটা আলাদা ব্যাপার, তবে আমি তোজোকে 6 মাস অবধি কিন্তু অনলি ব্রেস্ট ফিডিংয়েই রেখেছিলাম, ঠিক আছে, আদার্স কিচ্ছু দিনই। তো হচ্ছে 25 তারিখ তোজো 6 মাস পার হয়েছে, কিন্তু তার 10 দিন আগে থেকে আমি ওকে সলিড খাবার দিচ্ছি, মানে ডক্টরের পরামর্শ নিয়েই দিচ্ছি। যে ডক্টরকে ওকে দেখাচ্ছিলাম তিনি আমাকে বলেছেন কী কী খাওয়াবো না খাওয়াবো। দেখো আমরা কিন্তু সকলেই ভাবছি নিশ্চয়ই যে আমি ওকে ভাত ডাল মানে একটা মিক্স যে খিচুড়ি টাইপের হয় না সেটা খাওয়াচ্ছি, একদমই না। আমি কিন্তু ওইসব সলিড কিছু দিচ্ছি না, কিংবা যে ফর্মুলা মিল্কগুলো হয় সেগুলোও কিন্তু দিচ্ছি না। তাহলে তোমরা ভাবছো দিদি কি সলিড খাবারের কথা বলছে। তো তোমরা যদি জানতে চাও যে তোজোকে আমি কি সলিড খাবার খাওয়াচ্ছি তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে। আর অনেকেই ভাবো যে আমি একা কমেন্ট করবো, দিদিভাই রিপ্লে করবেই করবে না। আমার কাছে 1 জন কিংবা 10 জন এরকম কোনো কথা না। আমার কাছে 1 জন যদি কোয়েশ্চেন করো সেটারও যেমন আমি বৃত্তান্তরে আমি তোমাদেরকে বোঝাবো, তেমনি 10 জন করলেও আমি কিন্তু সেম বোঝাবো। আর আমি যদি ভিডিওটা দিই যে আমার বাচ্চাকে আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি বা কি রুটিনে রেখেছি, পরবর্তীতে যারা নিউলি মা আছো তাদেরও কিন্তু হেল্পফুল হবে অনেকটা। দেখো আমি সেই ভিডিওতেই কিন্তু বৃত্তান্তরে সব কিছু বলবো, একটা ডেলি রুটিন তোজোর আর কি শেয়ার করবো তোমাদের সাথে। ওকে কী কী সলিড খাবার দিচ্ছি, কখন কখন কী কী দিচ্ছি সব কিছু। এখন বেজে গেছে 9টা, তোমার দাদাভাই কিন্তু এখন ডিউটি থেকে আসেনি, ও আসবে 10:30টার সময়। তো দেখো মানুষের কাজের শেষ নেই, তেমনি মানে এই কোয়ার্টারে এসে আমার আর কি চলতেই থাকে সকাল থেকে রেলগাড়ির মতন। দুপুরে জাস্ট 2 ঘন্টা মতো রেস্ট পাই, আর রাত্রে হচ্ছে সেই 10:30টা 11টার পরে। আর যদি তোজো না ঘুমোয় তাহলে তো আমার চললো রাত 2টো 5টা কখন হবে স্টপ তার কোনো ঠিক নেই। তো যাই হোক বাদ দাও, এখন 9টা বাজে ঘড়িতে। এখন আমি আর কি চুলটুল আঁচড়ালাম, আর সন্ধে দিয়ে দিচ্ছি, 8:30টার সময় দিকে সন্ধে হয়। ভাত বসিয়ে দিলাম, দুধ গরম করলাম। আজকে আবার হাট ছিল, তো হাট করে নিয়ে এসেছে, তো ওইগুলো আমি এখন ফ্রিজে ঢোকাবো, এখন ঢোকাইনি, তোমাদের সাথে গল্প করতে আসলাম। কি হয়েছে, দিনে সবজি রান্না করেছিলাম, আজকে তো হাট আছে, সবজি সেভাবে বাড়িতে ছিল না, তো সয়াবিনের তরকারি করেছিলাম আলু টমেটো দিয়ে। তো হচ্ছে রাতের জন্য আমি খাবার অলরেডি করেই রাখি, তো আমি ফ্রিজে সেগুলো ঢোকাতে যাচ্ছিলাম, আমার হাত থেকে স্লিপ করে বাটিটা পড়ে গেছে, মানে তরকারিটা পড়ে গেছে। কি কপাল দেখো। তো আমাকে আবার একটা তরকারি করতে হবে, ভাবছি আলু সয়াবিন আর টমেটো দিয়ে আবার একটা তরকারি করে দেবো, কারণ আমি আর কিছু করতে পারবো না, বিরক্ত লাগছে না, খুব গরম এখানে। আর হচ্ছে যে মশলা আমার আগে থেকে করা আছে, মানে কালকে আমি ভেবেছিলাম সকালবেলায় ঘুগনি করবো, তো সেই মশলাটা অল্প রেখেছিলাম ভাতে যেটা করেছিলাম, তো সেটা দিয়ে আর কি তরকারিটা বানিয়ে দেবো। তোমরা একটা জিনিস নোটিস করছো, আমার চোখ দুটো মানে দেখো লাল হয়ে আছে, বুঝতে পারছো? প্রায় 5 দিন থেকেও বেশি হবে আমি রাতে ভালো করে ঘুমাইনি, মানে তোজো ঘুমাতে দেয়নি। মানে এই জন্য আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো কি বলবো। একদিন তো প্রায় এত মাথা ঘুরে যাচ্ছিলো কি বলবো। তোমার দাদাভাই মানে বললো যে আমি তোজোকে নিচ্ছি তুমি ঘুমাও, তো আমি রেস্ট নিয়েছিলাম বলেই মানে উঠে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতে পারছি। তো হচ্ছে কি বলতো, আমার তো ফোনে অজস্র কাজ থাকে,
যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক কাজ থাকে ফোনের মধ্যে, তো হচ্ছে যে আমি কাজ করার পর যখনই ভাবি যে একটু শুতে যাব, ঠিক আছে, তখন মনে পড়ে ফোনে এই কাজ আছে ওই কাজ আছে। ফোনটা দেখলে আরও বেশি চোখটা লাল হচ্ছে। আর এই যে দেখো কেমন হয়ে যাচ্ছে, একটা মানে চুলকানি ভাব হচ্ছে চোখের মধ্যে, আর প্রচণ্ড ব্যথা করছে, ঘুম পাচ্ছে, চোখের ওপরে একটা কি ফুসকুড়ি মতন হয়েছে, জানি না কি হয়েছে। তো মানে শরীরটা খুবই খারাপ লাগছে। আর আমাকে অনেকে বলছে দিদি ভাই তুমি পাতলা হয়ে যাচ্ছে কী করে। এটা কোনো কথা? হচ্ছে যে বাচ্চা আছে, ব্রেস্ট ফিডিং করছে, জাস্ট এই 10 দিন কি 12 দিন হবে ওকে সলিড খাবার দিতে শুরু করেছি, কিন্তু এখনও ব্রেস্ট ফিডিং করে। বাচ্চাদেরকে 2 বছর অবধি ব্রেস্ট ফিডিং রাখাটা খুবই জরুরি সলিড খাবারের সাথে সাথে। তো আমি ব্রেস্ট ফিডিং করাচ্ছি বাচ্চাকে, তো পাতলা তো হবই, এটা স্বাভাবিক। আগে বাচ্চাকে আগে ভালোভাবে মানুষ করে নিই, তারপর নিজের রূপচর্চা নিয়ে মেনটেন্স করতে লেগে পড়বো, ঠিক আছে। এখন টোটালি আমি আমার বাচ্চাকে দিতে চাই, ওই জন্য আমার পড়াটাকে আমি স্টপ রেখেছি। ভাবা যাবে পড়া আবার শুরু করবো কি করবো না, তবে ইচ্ছা আছে শুরু করার, তবে আমি 1 বছর ওকে দিতে চেয়েছি। তো বন্ধুরা অনেক গল্প করলাম তোমাদের সাথে, তো তোমরা আমাকে অবশ্যই বলবে যে তোমরা কি জানতে চাইছো তোজো কি সলিড খাবার খাচ্ছে বা না। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই কিন্তু ভালোভাবে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো।